ডিজিএফআই কার্যালয়ে গিয়ে আয়নাঘরের সন্ধান গুম কমিশনে রয়েছে 22টি সেল, 400 গুমের অভিযোগ। 56 ডিসি নিয়োগে 10 কোটি টাকার লেনদেনের অভিযোগ নিয়ে তোলপাড়, অস্বীকার সচিবের, তদন্তে 3 উপদেষ্টা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও মন্ত্রী এমপিদের পালানোর দায় স্বীকার বিজিবির, সীমান্তে আটক 22 নেতা। বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে সব মামলা, আসিফ নজরুল। আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন, স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারেকশন সেলটি ডিজিএফআই এর সদর দফতরের ভেতরেই। ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। দোতলা এ ভবনে 22টি সেল রয়েছে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এরই মধ্যে 13 কর্মদিবসে 400 গুমের অভিযোগ জমা পড়েছে বলেও জানানো হয়। হাসান জাবেদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শত শত মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের অনেকের আর কোনো হদিসও মেলেনি। তবে গুম হওয়া অনেককে আয়নাঘরে বন্দি রাখার প্রমাণ মিলেছে। তাদের কয়েকজন শেখ হাসিনা সরকারের পতনের পর সেখান থেকে ফিরেও আসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে। তারপর তারা কাজও শুরু করেছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধানও পায় কমিশন। সংবাদ সম্মেলনে সেই তথ্য জানায় কমিশন প্রধান। আয়নাঘর বা জয়েন্ট ইন্টারভেনশন সেল, ওটা তো ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। আমরা এ পর্যন্ত around 75 people have given their statements to this commission. যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করে ওদের স্টেটমেন্ট নিব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। কমিশনের অন্যান্য সদস্যরা বলেন, প্রতিটি অভিযোগ তারা শুনবেন। কিভাবে আইন না মেনে বন্দী করে রাখা হয়েছিল তাও বুঝতে চান তারা। ডিজিএফআইয়ের যে আয়নাঘর তারা দেখেছেন তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছেন বলেও জানান। বাংলাদেশে কি নামে কেন এই ঘটনাগুলি ঘটছে, কারণ আমার তো সুস্পষ্ট আইন আছে। আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। কিছু কেস এসেছিল যেখানে আমি নিজে মনে আছে যে কোনো জিডি ছিল, কোনো জিডি গ্রহণ করা হয় নাই তাদের। হ্যাঁ, তো তারা কিন্তু প্রমাণ করতে পারছে না তারা গুম হয়েছে। কিন্তু যখন তারা গুমের যে বন্দিশালায় ছিল, তখন তারা কয়েকজন নিজেদের একই বন্দিশালায় রাখা হয়েছিল। তাই সেই 4 জনের মধ্যে একজনের জিডি তার ফ্যামিলি করতে পেরেছিল। সো আপনি তারটা কিন্তু প্রমাণ করতে পারছেন যে সে গুম, এবং সেটা দিয়ে আপনি অন্যগুলোকে প্রমাণ করতে পারছেন যে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা সবাই অমুক বন্দিশালায় ছিলাম। আয়নাঘরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ইতিমধ্যে নষ্ট করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আয়নাঘরের যেন কোনো পরিবর্তন না করা হয় সেই নির্দেশনা দিয়েছে কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত 56 জন ডিসিকে নিয়োগ দিয়ে 10 কোটি টাকা লেনদেনের অভিযোগ খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও 200 কোটি টাকার প্রস্তাব এসেছিল। প্রথম ধাপে ডলারে 5 কোটি টাকা সচিব মোখলেসুরের কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এই নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। 1988 সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মোখলেসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর 28 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে 29 আগস্ট রাত 9:03 জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন 30 আগস্ট 5 কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে 10 কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে 5 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন, গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে।
কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন, এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে, এটা কি সত্য কিনা? না না না, আমি কোনো কথাও বলিনি। আপনি এবং মুখলিসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন এবং আজম সাহেব, এটাকে আমি বলেছি? এরকম একটা স্ক্রিনশট আপনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না না না, একদম আমি কোনোভাবেই ইনভলভ নই, আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না, কারণ আমি কাজের সাথে জড়িতই নেই। তাহলে কিভাবে আমি বলেন? আমি হচ্ছে ওই যে কথা বলা হয় লাউড অ্যান্ড ক্লিয়ার বলি। আপনার এগেইনস্টে কেন এলিগেশন তৈরি করা হচ্ছে এরকম? আমি ফোনে কথা বলছি, এই জন্য না, ফোনে আসলে বলতে পারবো না। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নম্বর ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার যাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান এই বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। এগেইনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। হ্যাঁ, এটা ডেথ কেস, এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ ভেরি মাচ। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে 50 থেকে 52 জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য 200 কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে 9 এবং 10 সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়, যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও 3 জনকে নিয়োগ দেয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখে 5 কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল, সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডিসি নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এ বিষয়ে পত্রিকার নাম সহ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় এবং প্রেস কাউন্সিল বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিষয়টা যেখানে সত্যতা নাই, এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি কথা বলেন। যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত 6 কমিশনের মধ্যে 5টির কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের 3য় দফার সংলাপ। উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানান। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা তেজগাঁয়ে কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা। মালদ্বীপ এবং কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। উপদেষ্টা পরিষদের সভায় দেশ দুটির সঙ্গে রফতানি নীতি নিয়েও আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। আর যেগুলো আলাপ ফিরিয়ে আনতে পারবো বা তারা তাদের যে টান। আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে।
দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কয়েকজন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভারতে পালিয়ে যাবার ঘটনায় দায় স্বীকার করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে ভারতে পালিয়ে যান। তার পথ ধরেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন এমপিও অবৈধভাবে স্থলপথে সীমান্ত দিয়ে পালিয়ে যান প্রতিবেশী দেশে। গণমাধ্যমে তাদের অবস্থানের খবর প্রকাশ পেলে অপরাধীদের পালানো ঠেকাতে সীমান্তে বিজিবির কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসে। যদিও পিলখানায় সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক আওয়ামী লীগের শীর্ষ ও মাঝারি ২২ জন নেতা ও বিচারপতি পালানোর সময় আটক করার কথা জানান। কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এই এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। সীমান্তবর্তী এলাকাগুলোতে দুর্গাপূজায় মন্দিরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথাও জানান বিজিবি প্রধান। তো সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে প্রায় ২,০০০ পূজা মণ্ডপ এবার হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপ আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা, যেটাকে আমরা বলি রেকি করা বলি, ফিজিক্যালি গিয়ে পূজা কমিটির সবার সাথে যোগাযোগ করা, এলাকাবাসীর সাথে যোগাযোগ করা এবং অনেক জায়গাতেই মত বিনিময় সভার মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে অলরেডি যোগাযোগ করা হয়েছে। পরিকল্পিতভাবে পাহাড়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিজিবির ডিজি। জানান, বাইরের কোনো বিচ্ছিন্নতাবাদী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সত্যিকার অর্থে বর্তমানে যা হচ্ছে এটি অনেক পরিকল্পনা করে কিছু কিছু জিনিস করা হচ্ছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কিছু আইনের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরতে পারছেন না। ফ্যাসিবাদীদের এই আইন বর্তমান সরকার চাইলেই খুব সহজেই বাতিল করতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না? কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার 2 থেকে তিনি মুক্তি পান। মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে জামিন দেন আদালত। ঢাকা মহানগরের দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও জানান তিনি। আর তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তার এসব কথা বলেন মইদুল ইসলামের রিপোর্ট। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা।
বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 এ দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নারী বিশ্বকাপ প্রসঙ্গ। শেষের দিকে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বাংলাদেশের বোলাররা। তাই নবাগত স্কটল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে 16 রানে জিতেছে জ্যোতিরা। শারজার ব্যাটিং উইকেটে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ 119 রানের পুঁজি নিয়ে জিতেছে বোলারদের কল্যাণে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাজারে বিক্রি হওয়া স্কিন কেয়ার পণ্যের একটা বড় অংশই ভেজাল। এ তথ্য জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, বাজারে এসব পণ্য বিক্রি বন্ধের তৎপরতা অব্যাহত রয়েছে। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি জরুরি। অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স সংগঠনের নেতারা বলেছেন, আমদানিকৃত মানহীন পণ্যের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এছাড়া যথাযথ সহায়তা পেলে দেশের কসমেটিক্স শিল্প মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলেও জানান বক্তারা। ইস্পাহানি মির্জাপুরটি ভারত বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। গোয়ালিয়রে আজ প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানকার গরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যস্ত ছিলেন নাজমুল শান্তরা। অন্যদিকে স্বাগতিক ভারতও প্রথম টি-20কে সামনে রেখে বিকেলের দিকে অনুশীলন করেছে। গোয়ালিয়র থেকে জানাচ্ছেন মমিনুর রিপন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-র জন্য গোয়ালিয়রে অনুশীলন শুরু করেছে ভারত ও বাংলাদেশ। বিকেল 5টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় আধা ঘন্টার দেরিতে অনুশীলন শুরু করে ভারত। তারা যে দুটি নেট ছিল সেটিতে একটি বাড়িয়ে নেওয়ার জন্য খানিকক্ষণ সময় নিয়েছে। এর আগে স্থানীয় সময় দুপুর 2টার দিকে অনুশীলন শুরু করে বাংলাদেশ। যে উইকেটে খেলা হবে তার দুপাশে দুটি নেটে বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলন করেছে। এর মধ্যে এক পাশে পেসাররা ক্রমাগত বোলিং করেছেন, অন্য পাশে হাত ঘুরিয়েছেন স্পিনাররা। এবং ব্যাটসম্যান যারা ছিলেন তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহরা, তারা কিন্তু পালাক্রমে কখনো স্পিন কখনো পেস বোলিং ফেস করেছেন। এইভাবেই কিন্তু তারা তাদের নিজেদের যে শেষ সময়ের অনুশীলন সেটি সেরে নিয়েছেন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম, গোয়ালিয়র, ভারত। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। ডিজিএফআই কার্যালয়ে গিয়ে আয়নাঘরে সন্ধান গুম কমিশনে রয়েছে 22টি সেল, 400 গুমের অভিযোগ। 56 ডিসি নিয়োগে 10 কোটি টাকার লেনদেনের অভিযোগ নিয়ে তোলপাড়, অস্বীকার সচিবের, তদন্তে 3 উপদেষ্টা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও মন্ত্রী এমপিদের পালানোর দায় স্বীকার বিজেপির, সীমান্তে আটক 22 নেতা। বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে সব মামলা, আসিফ নজরুল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।